নমস্কার, হ্যালো অ্যান্ড আ ভেরি, ভেরি গুড ইভিনিং। মেরি ক্রিসমাস জানাচ্ছি সকলকে বিকজ ইয়েস্টারডে ওয়াজ ক্রিসমাস আর আজকে দুলেন ডায়েরিজ পার্টনার বাই সেনকো গোল্ডেন ডায়মন্ডসে লেটস লুক ব্যাক। এই যে 2025 সালটা জাস্ট আর কয়েকদিন ভাবাই যায় না, ইজন্ট ইট? তাই ভাবলাম ওয়াই নট লুক ব্যাক অ্যান্ড কালেক্ট দ্য প্রেশিয়াস মোমেন্টস অ্যান্ড মেমোরিজ। এত এত সুন্দর সুন্দর মোমেন্টস থেকে বাছাই করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাই আজকে দুলহন ডায়েরিজ পার্টনার বাই সেনকো গোল্ডেন ডায়মন্ডসে ইটস আ লুক ব্যাক এপিসোড, লুক ব্যাক 2025 উইথ মি রূপসা। নমস্কার, গুড ইভিনিং, গুড নমস্কার, ইভিনিং। সালাম আলাইকুম, সবকিছু কেমন আছেন? সবকিছু খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি and থ্যাংক ইউ। আজকে আমি জানি আপনি আপনার ভীষণ বিজি প্র্যাকটিস থেকে সময় বের করে আপনি আজকে এই সন্ধ্যাটা আমাদেরকে সময় দিচ্ছেন। ফার্স্ট থিং দ্যাট আই এম ভেরি কিউরিয়াস টু নো, কারণ ইসলামিক ল এবং কালচার নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। আই এম শিওর আমাদেরকে যারা দেখবে তাদেরও অনেক কিছু জানা হয়ে যাবে আজকে। জেনারেলি কি দেখা যাচ্ছে ইন দ্য প্রেজেন্ট সিনারিও অফ সোসাইটি? লাভ ম্যারেজ, অ্যারেঞ্জড ম্যারেজের মোটামুটি অবজারভেশন, এটার কোনো এক্সাক্ট নাম্বার একদমই না, কোনো স্ট্যাটিস্টিক্সও চাই না, হয় না। অ্যাজ অ্যান অবজারভার আপনার কি মনে হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রেন্ড অফ দ্য ইয়াং জেনারেশন? দেখুন, ট্রেন্ড অফ দি ইয়াং জেনারেশন যদি বলেন তো এইভাবে তো রেশিও করা যায় না। তবে লাভ ম্যারেজ আছে, অ্যারেঞ্জ ম্যারেজ আছে। লাভ ম্যারেজেরই প্রপোজাল বা সম্ভাবনা বেশি বিয়ের ক্ষেত্রে। প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, বাড়িতে প্রস্তাব দিচ্ছে, বাড়ির গার্জেন রাজি হচ্ছেন, তো সুষ্ঠু একটা বিয়ে হচ্ছে, ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে। তো এটা শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে নয়, হিন্দু মুসলিম দুই ক্ষেত্রেই এই ব্যাপারটা আছে। তো এতে কোনো অসুবিধা নেই। যারা প্রেম করছেন, প্রেমের বিয়ে হচ্ছে। অ্যারেঞ্জ ম্যারেজের তো প্রপোজাল আছেই। বিভিন্ন ম্যাট্রিমনি সাইট থেকেও মুসলিম ছেলেমেয়েরা নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট করছে। তো সেইভাবেই চয়েস হচ্ছে। আমার কাছে ডেফিনেটলি। মনে হয় সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ভালোবাসা। আচ্ছা, হ্যাঁ, এবং যে বিবাহ বন্ধন ভালোবাসায় আবদ্ধ থাকবে সারা জীবন, সেই বন্ধন কিন্তু সবচেয়ে পবিত্র, তাই না বলুন? ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আপনার পার্সোনাল মতামত জানবো। হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ আ ডেফিনেশন অফ আ হ্যাপি ম্যারেজ? দেখুন, ডেফিনেশন অফ হ্যাপি ম্যারেজ হতে গেলে দুজনকেই কিছু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হয়, কিছু নিয়ম নীতি রিচুয়ালস এর মধ্যে থাকতে হয়। হিন্দু হোক, মুসলিম হোক, যে রিলিজিয়ানেরই হোক, দুজনের মধ্যে যদি দুজনের প্রতি মিউচুয়াল রেসপেক্ট না থাকে, দুজন যদি দুজনের প্রতি রেসপন্সিবল না হয়, তাহলে যে কোনো সম্পর্কেই সমস্যা আসতে বাধ্য। তো এগুলোই আমরা দেখছি কোর্টে, রেগুলার কোর্টে তো ডিভোর্স হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, এত বিয়ে হচ্ছে। সমস্ত কিছুর মধ্যেই একটা ভালোবাসা বলুন, আত্মিক যোগ বলুন, দুজনের প্রতি মিউচুয়াল রেসপেক্ট বলুন, এইগুলোর জন্যই কিন্তু বিয়ে টিকে আছে। এবং এইগুলো যতক্ষণ আছে ততক্ষণই দুজনের মধ্যে সহাবস্থান আছে, শান্তি আছে। প্রত্যেকটা ফ্যামিলির জন্যই এটা প্রয়োজন। যদি দুজনকে রেসপেক্ট করে, দুজনকে স্পেসটা বোঝে, তাহলেই দুজনের মধ্যে সুবিধা হবে, দুজনেই গ্রো করবে। একটি ছেলে একটি মেয়ে যখন বিয়ে করছে, ছেলেটিও হাজব্যান্ড হিসাবে গ্রো করবে, মেয়েটিও ওয়াইফ হিসাবে গ্রো করবে, একটা বউ হিসাবে গ্রো করবে। মেয়েটি একজনের বাড়িতে যাচ্ছে, সেখানকার সমাজ, সেখানকার সোসাইটি, সেখানের চাল চলন, সেগুলো অ্যাডপ্ট করা, এগুলো তো জানতে হবে। তো দুজনকে যদি চেষ্টা করেন তবেই সেগুলো সম্ভব। এই যে নিকাহ, হুম নিকাহ আর বিয়ে ব্যাপারটা হুম তো সেম। এই নিকার আগে দুই পরিবারের কি 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 নিয়ম ফলো করতে হয় ইন টার্মস অফ কবে আবেদনপত্র জমা দিতে হয়, কি কি করতে হয়, যদি সেই সম্বন্ধে আমাদেরকে একটু আলোকপাত করেন। দেখুন, একটা ধরুন, একটা লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, যারা অ্যারেঞ্জ করছে তাদের প্রথম কথা হচ্ছে যে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ দুজনেই মিউচুয়ালি সেট করছে যে বিয়ের একটা ডেট হবে। দুজন ছেলে মেয়ে দুজনকে পছন্দ করলো, তাদের পরিবারের পক্ষ থেকে দুজন গার্জেন ঠিক হলো, যে গার্জেনরা নিজেদের মধ্যে কথা বলে একটা ডেট ঠিক করলেন, একটা যাদের প্লেস অফ ম্যারেজ, ছেলে মেয়ের বাড়িতে যেরকম বিয়ে করতে যায় স্বাভাবিক নিয়মে, হিন্দু হোক মুসলিম হোক, মেয়ের বাড়িতে বিয়ে করতে যাবে, বিয়ে করতে গিয়ে সেখানে একটা নিকাহনামা রেজিস্ট্রি হয়। কিন্তু এর প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে দুটো মুসলিম পার্টির মধ্যেই ইসলামিক ম্যারেজ রেজিস্ট্রি হওয়া সম্ভব। মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার অ্যান্ড কাজীর একটা অফিস আছে, যে অফিসটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ বেঙ্গল তৈরি করেছেন। সেই অফিসের পেপারস অনুযায়ী বা সেই অফিসের এক্সিকিউশন অনুযায়ী একটি ছেলে এবং একটি মেয়ে যখন বিয়ের
জায়গায় এলো, তখন দুজন দুজনের নাম, অ্যাড্রেস সমস্ত কিছু বলে তাদের মধ্যে বিয়ের এক্সিকিউশনটা হয়। সেই এক্সিকিউশনটা কিভাবে হয়? একটা অফার হয়, একটা অ্যাকসেপ্টেন্স হয়। যখন যখন কেউ একটি ছেলে একটা মেয়ের বাড়িতে বিয়ে করতে গেল, বিয়ে করতে গিয়ে তাকে প্রথম যেটা বলতে হয় যে আমি এই মেয়েটিকে এত টাকা দেনমোহরের দিয়ে বিয়ে করতে চাই, এবং সেটা বিফোর টু উইটনেস, দুটো কম্পিটেন্ট উইটনেস হতে হবে, এবং এই উইটনেস গুলো ডেফিনেটলি মুসলিম হতে হবে। আইদার দুজন মেল উইটনেস, অথবা একজন মেল উইটনেস, দুজন ফিমেল উইটনেস। এরকম নয় যে শুধুই মেল উইটনেস হতে হবে, ফিমেল উইটনেসও থাকতে পারে। একটি মেল উইটনেস এবং দুটো ফিমেল উইটনেস হতে পারে, বা দুটো মেল উইটনেস হতে পারে। এই দুটো মেল উইটনেসের সামনে একটা ছেলে বিয়ের প্রস্তাবটা দেবে। কাকে দেবে? সে একজন উকিল নিযুক্ত করবে, মানে একজন কনভেনার নিযুক্ত করবে, যাকে বলবে যে আমি অমুক ব্যক্তির কন্যা অমুক মহিলাকে এই এত টাকা দেনমোহর দিয়ে আমি বিয়ের জন্য এসছি, আপনারা জিজ্ঞাসা করুন তিনি রাজি আছেন কিনা। এই যে প্রস্তাবটা, এই যে অফারটা, এই অফারটা মেয়েটির কাছে নিয়ে যাওয়া হবে। মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে যে অমুক জায়গার বা অমুক নিবাসী অমুক ব্যক্তি আপনাকে এত টাকা দেনমোহরে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনি কি রাজি আছেন? মেয়েটি যদি এই বিয়ের প্রস্তাবে, এই বিয়ের মজলিসে এই অফারটা অ্যাকসেপ্ট করে, তবেই কিন্তু বিয়েটা হবে। দিস ইজ দি ফার্স্ট প্রসিডিওর। মেয়ে যদি এই বিয়েতে কনসেন্ট দেয় এবং সে এই দেনমোহরের টাকায় এই এই অফারটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে বিয়েটা কমপ্লিট হলো। তো এই টাকার অঙ্কটা কি আগেই নির্ধারিত হয় নাকি না, নিকার এই দিনে টাকার হয়? এই টাকার ডেফিনেটলি ডেফিনেটলি এটা এটা যে বিয়ের মজলিসে ঠিক হবে তা না। যখন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে বা যখনই কোনো বিয়ে হচ্ছে দুটো পক্ষের প্রেজেন্সে, তখন এই টাকার অ্যামাউন্টটা আগে থেকেই ঠিক করা হয়। যে হ্যাঁ, এই এই ছেলেটি এই কাজ করে, তার এই জব বা তার এই প্রফেশন, এই রেসপেক্টে বা তার স্টেটাসের রেসপেক্টে সে এইটা দিতে পারে। বা মেয়েটা একটা ক্লেম করতে পারে যে না, আমার দাবি হচ্ছে 50,000 টাকা, আপনি আমাকে বিয়ে করবেন, অ্যাটলিস্ট 50,000 দেন, মোহর দিন। কামিং টু, যেহেতু নিকাহ কথা হলো, আরো একটা শব্দ যেটা সবসময় আমরা সবাই জানি হচ্ছে তালাক। যদিও টাচউড সব সম্বন্ধ যেন শুধু গড়ার জন্যই তৈরি হয়, ভাঙা আমরা চাই না। তাও ডেফিনেটলি যেহেতু ভাঙা বাস্তবের যেন থেকে আমরা পালাতে পারবো না, এবং ইট ইজ নট আ ক্রাইম, আ সিন অর আ কার্স, এটারও একটা দিক আছে যে যেভাবে দেখবো। আচ্ছা, কিন্তু ডেফিনেটলি এই সম্বন্ধে লিগালি যদি আপনি একটু আমাদেরকে আলোকপাত করেন, ইন টার্মস অফ 3 বার বললেই জাস্ট নো, ছাড়াছাড়ি। নট এট অল, নট এট অল, নট এট অল, নট এট অল। কোনোদিন হয় না। ব্যাপারটা দেখুন, এই তালাক নিয়ে তো মিসকনসেপশন প্রচুর। তো প্রথম দিকে একটা ব্যাপার ছিল যে হ্যাঁ, তালাক 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 বললেই তালাক হয়ে যায়, এটাকে বলা হতো ইনস্ট্যান্ট 3 তালাক, ইন দি সেম ব্রিদিং একজন তালাক বলছে, তালাক হয়ে যাচ্ছে। এটা কিন্তু আইন নয়। আইনের বইয়েতেই এটাকে লেখা আছে তালাকুল বিদা, মানে বেদাত। মানে বেদাত মিনস ইটস ইনোভেশন টু দি রিলিজিয়ন। মানে এটা ধর্মে ছিল না, আপনি ধর্মে এটা ইনোভেট করেছেন, আপনি ধর্মে একটা নতুন জিনিস এনেছেন। এই ইনোভেশনটা ইজ অ্যাবসলিউটলি বার ইন ইসলাম। যে ধর্মের কথা বলা আছে, আপনি তাতে নতুন কিছু করতে পারেন না। তালাকুল বিদাত বা এই যে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক, সেই রকমই একটা জিনিস। প্রপার প্র্যাকটিস হচ্ছে, কেউ যদি মুসলিম হাজব্যান্ডের ইউনিল্যাটারাল পাওয়ার আছে তালাক দেওয়ার, একটা মেয়েরও ক্ষমতা আছে তালাক দেওয়ার। মেয়ে তালাক দেওয়ার ক্ষমতাটা কখন পায়? যখন বিয়ে হচ্ছে, বিয়ের মজলিস হচ্ছে, তখন আমি যে বললাম একটা রিটিন কন্ট্রাক্ট বা একটা নিকাহনামা হয়। সেই নিকাহনামায় হাজব্যান্ডকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিচ্ছেন? তখন হাজব্যান্ড তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেন যে হ্যাঁ, আমার তো তালাক দেওয়ার ক্ষমতা ইউনিল্যাটারাল ধর্ম আমাকে দিয়েছে, কিন্তু আপনিও চাইলে আমাকে তালাক দিতে পারেন। এটাকে বলা হয় তালাকে তহফিজ ফ্রম দি সাইড অফ দি ওয়াইফ। স্ত্রী চাইলে তার স্বামীকে তালাক দিতে পারেন। আর হাজব্যান্ডের ক্ষেত্রে কি? হাজব্যান্ডের ক্ষেত্রে তালাকটা অনেক কঠিন ব্যাপার। একটা মহিলা, একটা স্ত্রী একবার তালাক দিলেই তালাক গ্রহণযোগ্য, কিন্তু হাজব্যান্ড একবার তালাক দিলে তালাকটা গ্রহণযোগ্য নয়। তাকে তালাক দেওয়ার আগে একটা রিকনসিলিয়েশনের লেটার দিতে হবে যে আপনার সঙ্গে আমার এই তারিখে বিয়ে হয়েছিল, দিস আর দি ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটস বিটুইন আস, এর জন্য আমরা সংসার করতে পারছি না, আসুন আমরা আমাদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিই একটা আলোচনার মাধ্যমে। কি আলোচনা হবে? সে আলোচনার জন্য একটা রিটেন লেটার দিতে হবে ওয়াইফকে, যে আপনার সঙ্গে থাকতে আমার এই অসুবিধা হচ্ছে, এর জন্য আমি আমার যারা আরবিট্রেটর আছেন, আমার ফ্যামিলির যিনি হেড আছেন, তাকে আমি আরবিট্রেটর অ্যাপয়েন্ট করলাম অন মাই বিহাফ। আপনি আপনার দিক থেকে একজন আরবিট্রেটর অ্যাপয়েন্ট করুন অন ইওর বিহাফ, যাতে দুজনের মধ্যে আলোচনা করে আমাদের সম্পর্কটা সহজ করা যায়। যদি সহজ না হয় তাহলে যেন তালাক হয়। আর একটু মনে হয় একটু চা খাওয়ার প্রয়োজন আছে, তাই একটা ছোট্ট ইনপুট, কারণ খুবই প্রেশিয়াস ভ্যালুয়েবল। কারণ দেখুন, বিয়েটা
জাঁকজমক না হলে তো আর হয় না, যার যে যার সামর্থ্যে চেষ্টা করে তার পরিবারের যার বিয়ে হচ্ছে তাকে সুন্দর করে গুছিয়ে বিয়ে দিতে, তাই না? একদম একদম। চেকলিস্টে গয়না কিন্তু মানে গয়না ছাড়া বিয়ের মানে ওয়েডিং চেকলিস্ট হয় না, তাই না? তাই গয়না নিয়ে যখন কথা হচ্ছে সঙ্গে সেনকো গোল্ডেন ডায়মন্ডস, আমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও আমরা শেয়ার করব ফ্রম দ্য ডিরেক্টর অ্যান্ড হেড অফ মার্কেটিং অ্যান্ড ডিজাইন জয়িতা সেন। Hello everyone. Nowadays men love to flaunt their bracelets. So we have an amazing range of bracelets for men in diamond, gold and in platinum as well, depending on the taste. Not only that, another item which is trending are belt buckles. You can customize the initials of your name and then wear it with any belt which you have. So you don't have to really invest in a belt. You just have to customize the design which you want. So that is again a trend that we see is on the rise today. Another thing that we see is that during the wedding ceremony, the groom has to be gifted certain gold items or jewelry items. So we see that the gold chain has always been very popular because something that you can wear every day, but it's also a part of a ceremonial gifting. So during wedding, chains are very fashionable because we have come up with some very fashionable designs, not only in yellow gold but in platinum as well, as a lot of men are preferring platinum jewelry today. And along with this, we have packages for men as well during wedding, because we know that the groom has his own sense of style and fashion and wants to dress himself up. But importantly, from the bride side of the family, usually a lot of gifting takes place. So we usually incorporate these jewelry into the bridal package, as well as separately we create men's packages in our showroom. Nowadays, men don't just wear sherwanis or traditional kurtas. They want to experiment with designer jackets, Nehru jackets, or different kinds of clothes which designers come up with from time to time. And the best way to accessorize this is with multiple layers of chain, with malas, pearls, rubies, emeralds. A lot of people, for them, budget is a factor. So we keep different types of these malas as well. And the brooch is usually a very versatile brooch because you can clip it onto the mala, you can use it as a lapel pin for your blazer, as well as a lot of men, they also later on when they have weddings in the family or for other occasions, they use those brooches on their safa as well. Today I hope that whatever I have said helps the man of today choose the best he can for his personality on his special day as well. আমার আমার দেখুন, এই আলোচনাগুলো হওয়া উচিত। সমাজে যত আলোচনা হবে ততই এই যে ব্যারিয়ার্স গুলো আছে, যত ওয়ালস গুলো আছে সেগুলো ভেঙে পড়বে। তা আমরা যদি আলোচনা না করি, আমাদের মধ্যে যদি সুস্থ রুচিশীল আলোচনা না হয়, আমরা সবাই শিক্ষিত কিন্তু শিক্ষার সঙ্গে মোরালিটিটার খুব অভাব সমাজে। আমরা যদি একটু মোরালিটি দিয়ে, একটু ভালোবেসে, একটু হাত বাড়িয়ে সবাই সবার সঙ্গে আলোচনা করি, তাহলে কোনো কিছুই আর ব্যারিয়ার হবে না। আজকে আপনার কাছ থেকে আমরা পেলাম ট্রুলি গোল্ডেন ওয়ার্ডস। Hello, Shagnik Rai. How are you? Namaskar. Thank you for inviting me in this platform. All good. তুমি কেমন আছো দিদি? আমি যে দেখতে পাচ্ছি আমি খুব ভালো আছি, আর এই যে একটা ছবি, এটা কি অনুষ্ঠানের মাঝখানে মানে অ্যাংজাইটি পূর্ণ ছবি? হ্যাঁ, খুবই একটা অদ্ভুত মুহূর্তের ছবি। একটা ইভেন্টের জাস্ট আগের দিনে প্রিপারেশন মোড চলছিল, সেই মুহূর্তে কেউ একটা ক্যান্ডিড নিয়েছিল from pictures from the That's really Yes. amazing. Shagnik, so তুমি একটু ছোট্ট করে বলো, তোমার নানা দেশ বিদেশের ছবি দেখি, তো এই যে দেশ বিদেশে ট্রাভেল, এটা কি কাজের জন্য? এবং বিখ্যাত সব মানুষদের সাথে তোমার প্রচুর কাজকর্মের ছবি আমরা দেখতে পাই। সো তুমি যদি ছোট্ট করে একটু তোমার প্রফেশনটা সকলকে আগে বলো। সো বেসিক্যালি 4 বছর হলো এই ওয়েডিং কোম্পানি শুরু হয়েছে, কিন্তু তার আগে আরো 3টে বছর, 3.5 বছর আমার একটা জার্নি ছিল, এখনো সেটা চলছে। সো যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো, তখন অ্যাজ আ ফ্যান আই হ্যাভ স্টার্টেড
যাওয়া, সৌরেন্দ্র সৌম্যজিৎ সকলেই চেনেন, তাদের কনসার্ট দেখতে, তাদের সমস্ত প্রেজেন্টেশনে। তো একদিন হঠাৎ দাদারা আমাকে ডেকে বললো, আমরা একটা প্রজেক্ট করছি, তুই কি কাজ করতে চাস? আহ, আমি তখন ফ্রি মোটামুটি, মানে আমি মানে একবারে বলেছি হ্যাঁ আমি করব। করে তারপর দাদাদের সাথে কাজ করা, দাদাদের আন্ডারে বহু জিনিস শেখা, করতে 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 3 বছর কাটে। সেই সুবাদেই এত যে দেশ বিদেশে ভ্রমণ, সেটা সেই সুবাদেই মোটামুটি হয়ে এসেছে এবং হয়ে যাচ্ছে। তার পর মুহূর্তেই একদিন সৌরেন্দ্রদা এবং সৌম্যজিৎ দা হঠাৎ আমাকে বললো, তুই নিজের একটা কোম্পানি কর, নিজের একটা, তোর মধ্যে যেই এই আর্টের প্রতি একটা ইন্টারেস্ট, এই যে সাজানো, কস্টিউম, মেকআপ, লুক, ক্রিয়েটিভিটির প্রতি তোর যে একটা ইন্টারেস্ট, তুই সেটাকে নিয়ে ভাব, তুই ভাব না, তুই নিশ্চয়ই পারবি। আহ তো যথারীতি ভাবা শুরু, একটা র্যান্ডম ফোনে পোস্টার বানিয়ে লোকজনকে পাঠানো। আমি জানিও না যে আমি কাল থেকে কি করব, বা অ্যাট অল কেউ পোস্টারটা থেকে পাত্তা দেবে কিনা বা কি হবে। বাট স্টিল ঠাকুরের আশীর্বাদে সেই পোস্টার পাঠানোর সাথে সাথেই একজন জাস্ট কল করলো, শোনো না, এই সানডে আমাদের বাড়িতে আমার ছেলের জন্মদিন, কিচ্ছু বুঝতে পারছি না কি করবো, তুমি একটু অ্যারেঞ্জ করে দাও। সেটা দিয়ে শুরু, অ্যারেঞ্জ করে দাও দিয়ে শুরু। আহ, বলতে দ্বিধাবোধ করবো না, বলরাম মল্লিকের বাড়ি প্রিয়াঙ্কাদির সাথে, প্রিয়াঙ্কাদি ফোন করলো, শোনো না, তুমি করে দাও না ছেলের জন্মদিন, তোমার যা লাগবে বলো। আমি নামলাম, আমি কিছুই জানি না তখন কিভাবে কি করব, কি হবে এক্স্যাক্টলি। করে এখানে গিয়ে ওখানে গিয়ে বিভিন্ন জায়গায় সার্ভে করে দেখি, আমার কাছে ছিল হাতে 5খানা দিন মাত্র। সেই করে ইভেন্টটা তো নামলো, সেই দিয়ে আমার শুরু। পরবর্তীকালে আবার ব্যাক টু সৌরেন্দ্র সমচিত্রা, ওরা ওই সেই বছরেই পুজোর সময় মনে হয় মিউনিকে পারফর্ম করতে গেছিল, ওখানে ওদেরকে কেউ একজন বলেছিল যে আমার মেয়ের কলকাতায় বিয়ে অর্গানাইজ করছি, তোমার চেনা কোনো ইভেন্ট প্ল্যানার আছে? করে সৌরেন্দ্রদাকে জিজ্ঞেস করে। তো যথারীতি সৌরেন্দ্রদা আমার নাম্বার দিয়ে আমাকে জাস্ট ওখান থেকে একটা হোয়াটসঅ্যাপ করে, ইনি কল করবেন তোমাকে, জাস্ট তুই কথা বল, তারপর দেখ না কি হয়। ওই যে দেখ না কি হয় দিয়ে বিয়ে, মানে মানুষের বিয়ে দেওয়া শুরু হলো। তো এখনো চলেই চলেছে বছরের পর বছর, ঠাকুরের আশীর্বাদ। এবং প্রত্যেকে মানে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে সাপোর্ট করে, যারা চায় আমি এই কাজটা নিয়ে থাকি, তাদের অসম্ভব আশীর্বাদ, অসম্ভব কৃপা আমি করেই চলেছি। চাই আমি যেন আরো করতে পারি, এটাই। অসাধারণ। তার মানে what started as a birthday party এখন পুরোটাই হচ্ছে ওয়েডিং ক্যানভাস। তাই আজকে বিয়ের চেক লিস্টে, বিকজ আমাদের একটা ওয়েডিং স্পেশাল, শুধু ওয়েডিং না, উই ওয়ান্ট দ্যাট এই অনুষ্ঠানের মাধ্যমে উই ট্রাই অ্যান্ড এনশিওর দ্যাট just not the wedding is a perfect beginning, but also the relationships continue wonderful. তাই আমাদের নানা রকম আয়োজন থাকে অনুষ্ঠানে। তো আজকে প্রাইমারিলি ওয়েডিং চেকলিস্টে শাগনিক রায় দি এক্সপার্ট ইভেন্ট স্পেশালিস্ট কে আমরা পেয়েছি। তো মাই ফার্স্ট বিয়ে রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে, মোটামুটি এখন অব্দি 4 বছরে কতগুলো বিয়ে সাজানো হয়েছে, কতগুলো বিয়েকে একদম গুছিয়ে পরিবেশন করা হয়েছে? তো লাইক প্রথম বছর, এটা কোভিড এর ঠিক আগে, মানে তখন আমার মনে হয় মাস্টার্স এর শেষ বছর, তখন ব্যাক টু ব্যাক 3টে ওয়েডিং অর্গানাইজ করি। 3টে ওয়েডিং এর কোনোটা শুধু সঙ্গীত, কোনোটায় পুরো ওয়েডিং, কোনোটা খুব ছোট স্কেলের একটা ওয়েডিং করি। তারপরে একটা লং পিরিয়ড যায় কোভিড। কোভিড পুরো আমার একটা 1-1.5 বছর প্রায় নষ্ট হয়। দেন আবার ফেরত আসি উইথ একটা অ্যানিভার্সারি পার্টি। লাইক মানে ওয়েডিং অর্গানাইজ করা, বলতে পারো 30টা, অ্যাটলিস্ট 30টা ডান। আর আমার মোস্ট অফ দ্য ওয়েডিংস আর এনআরআই ওয়েডিংস, মানে যারা বাইরে থাকেন, বাঙালিরা, মোস্টলি বাঙালি ওয়েডিং, তারা ছেলে মেয়েদের বিয়ে অর্গানাইজ করেন। করে কোনোভাবে আমার নাম্বার পান, আমার সন্ধান পান, তারা আমাকে দেখেন, কাজকর্ম দেখার পর কানেক্ট করেন। করে এখনো অব্দি মোটামুটি 28-30টা ওয়েডিং তো হয়েইছে, তার সাথে অ্যানিভার্সারি, বার্থডে, কনফারেন্স। অলসো একবার সুযোগ হয়েছে একটা ফ্যাশন র্যাম্প অর্গানাইজ করা একটা জুয়েলারি হাউসের জন্য। ইট ওয়াজ আ বিগ ইভেন্ট। যাবতীয় সব রকম ইভেন্টই ডান মোটামুটি এখনো অব্দি, আর করেই চলেছি। ওয়ান্ডারফুল। তার মানে বিয়েতে বা যে কোনো অকেশনে শাগনিক রায়কে একটা যোগাযোগ করলে সব রকম অনুষ্ঠান সুসম্পন্ন হবে, তাই তো? সব রকম অনুষ্ঠান উইথ
অনেকগুলো অ্যাডিশনাল জিনিস, কারণ আমি সবাইকে বলি আপনারা ডেটটা ফিক্স করে আমার কাছে চলে আসুন, তারপর বাকিটা আমরা বা আপনাদের সাথে ডিসকাস করতে করতে আপনাদের পছন্দ অনুযায়ী করব, কিন্তু আমাদের যতটুকু বুদ্ধি আছে সেগুলোকে আরেকটুখানি আপনাদের সাথে শেয়ার করে ডিসকাস করে করব। তাহলে এই যে বিয়ের শুধু ডেট ফিক্স করে চলে আসলেই যে কোনো রকম অসাধারণ আয়োজন যা যা আমরা দেখতে পাচ্ছি, from the vintage car to the lovely floral decor, to the dance, sangeet, I'm sure খাওয়া দাওয়া, লজিস্টিক্স সবকিছুতেই তোমরা একদম দারুণ কাজ করছো। আপার মিডল ক্লাস বিয়ে সেটাও কি তুমি করো, নাকি শুধুই এনআরআই হতে হবে শাগনিক রায়কে পেতে গেলে? সবার জন্যই আছে, ডিপেন্ড করে কিরম কতটা স্কেলে কি করছি, তার প্রেফারেন্স, সে কতটা বাজেট চাইছে। আর আমি সবসময় ওই স্পেসটা দিয়ে রাখি যে আপনারা আগে বলুন আপনারা কি চাইছেন, কতটা লেভেল। মানে আমি একটা দুমদাম কিছু বলে ফেললাম, তারপর তারা ভয় টয় পেয়ে চলে গেল, আমি ওটা চাইছি না। আমি কাউকে ভয় পাওয়াতে চাই না, আমি স্লোলি সাইলেন্টলি স্টেপ বাই স্টেপ করতে পছন্দ করি। মোটামুটি ফ্রি স্পেস নিয়েই হচ্ছে, সবাইকে নিয়েই করছি। অসাধারণ। সো এবার প্রশ্নটা হচ্ছে, এই যে সব বাজেটের জন্য কাস্টমাইজ করে বিয়ে আয়োজন করো তুমি, রাইট? তো মোটামুটি যদি একটা বিয়ে ঠিকঠাক ভাবে অ্যারেঞ্জ করতে হয়, যেখানে বাড়ি থেকে গয়নাগাটি গুলো তারা করে নিয়েছে, সেটা ওয়েডিং প্ল্যানারকে, ইভেন্ট ম্যানেজারকে করতে হবে না। বাকি যে আয়োজন, কিপিং ইন মাইন্ড যেটা ট্রেডিশনাল বাঙালি ওয়েডিং, ওকে, মোটামুটি একটা কিরকম একটা মাপের বাজেট মোটামুটি রাখা উচিত? বিকজ wedding requires a planning, and financial planning is very very important. So would love to know that from you. তো এখানে অনেকগুলো পার্সপেক্টিভ আছে। ফার্স্টলি যারা চান যে আমরা একটা কোনো 5 স্টার হোটেলে গিয়ে সবার একটা স্টে অর্গানাইজ করবো, তাদের বহু গেস্ট হয় যারা ট্রাভেলার, তাদেরকে স্টে দেবো, তাদের প্রপার হসপিটালিটি, প্রপার অ্যারেঞ্জমেন্টস হবে, তার সাথে 3-4 দিনের একটা ইভেন্ট চলবে, বিভিন্ন ওকেশন, এখন যেমন হলদি হয়, মানে বাঙালি বিয়ের বাঙালি অনুষ্ঠানের সাথে সাথে অবাঙালি বা যেখানে যার যে অনুষ্ঠান ভালো লাগে সে সেই অনুষ্ঠান নিয়ে এসে করতে চায় নিজের নিজের বিয়েতে বলুন বা নিজের ছেলেমেয়ের বিয়েতে বলুন। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমরা অন অ্যান অ্যাভারেজ দেখেছি যে এই হোটেল খরচ বাদ দিয়ে একটা 15 to 18 lakhs মতন খরচা হয়, যে যার মধ্যে ডেকোরেশন পড়ে, যার মধ্যে লজিস্টিক্স, হসপিটালিটি পড়ে, ট্রান্সপোর্টেশন পড়ে, তারপর ধরুন আপনার মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, কারণ সমস্তটাই আমরা চাই যে আমাদের তরফ থেকে আমরা প্রেজেন্ট করতে। তারপরে সিলেকশন, ডিসিশন ডেফিনেটলি তার, যার ইভেন্ট তারই, কিন্তু আমরা প্রথমে একটা সাজেস্ট করি, কারণ আমরাও চাই যে তার একটা ইভেন্ট প্রপারলি হোক বা মেমোরেবল হোক। এটা গেল এক এক ধরনের ক্লায়েন্টের জন্য। তারপরের লেভেলে বলতে গেলে ধরুন এই যে বিয়ে বাড়ি হায়ার করে, মানে আমরা যেটা পুরো আগে, মানে এখনো অনেক জায়গায় বিয়ে বাড়ি হায়ার করে বিয়ে অর্গানাইজ করা ভাবি, সেই ক্ষেত্রে ভেন্যু, খাওয়া দাওয়া নিয়ে আপনি ধরুন ওই 12 to 15 আপনি যদি বাজেট ধরেন, কারণ বিয়েতে তো অনেকগুলো অনুষ্ঠান চলে, অনেকগুলো দিন আসে, তো সব মিলিয়ে আপনার ওরকম একটা খরচায় গিয়ে হরে ধরে দাঁড়িয়ে যায়। কারণ এখন বিয়ে বাড়ি ভাড়া বা একজন মেকআপ আর্টিস্টের ফি বা একটা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, 3-4 দিনের একটা প্যাকেজের যা যা আসে যাবতীয় নিয়ে করতে গেলে এইরকম এসে একটা বাজেটে এসে দাঁড়িয়ে যায়। তো ছোট্ট আমাদের একটা অনুষ্ঠান, আমরা খুব বড় কোনো মিডিয়া নই, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের সাধারণ এই গল্প অসাধারণ কিছু তথ্য আমাদের কাছে পৌঁছে দিল। এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ শাগনিক ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, গুড নাইট। Good night. A very good evening and welcome to Dulhan Diaries. Thank you so very much, Devjanidhi and Nilanjanda, for participating. Thank you. নমস্কার। প্রথম জিনিস যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ট্রাভেল, মানে বেড়ানোর ব্যাপারটা, এই বেড়ানোর ব্যাপারটা তোমাদের কি মনে হয়, মানে একজন অ্যাভারেজ ফ্যামিলির মোটামুটি বছরে মানে কবার বেড়াতে যাওয়া উচিত, যাতে মেন্টাল হেলথ এবং মন প্রাণ সব একদম ঠিকঠাক থাকে? বেড়াতে যাওয়াটা তো একটা মানে মনের খিদে, যেটা এই মুহূর্তে যেরকম আমরা লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাই,
এটাকে আর লাক্সারি বলা যায় না। প্রথমত বেসিক নিড হয়ে গেছে ভ্রমণ। তো এটা এখন মানুষ, আর তারপরে আমরা যারা যা দেখতে পাচ্ছি সেটা তো মানুষ একেবারে মানে তৈরি হয়ে বসে আছে কখন তারা বাইরে বেরোবেন একটু বেড়াতে। মানে একটু মানে সারাদিনের কাজ সমস্ত রুটিনের মধ্যে যেরকম ভাবে মানে তারা টানাপোড়েন সাংসারিক জীবনের মধ্যে দিয়ে আছে, তারা মানে ওত পেতে বসে থাকেন, একটু ছুটি পেলেই তারা বেরিয়ে যেতে চান বাইরে। তোর কি মনে হয়? মোটামুটি বছরে যেটা তুমি প্রশ্ন করছো 3 থেকে 4 বার তো মানে লোকে যায়, এবং যাওয়াটা উচিত। উচিত, মানে উচিত। দুটো বড় ট্রিপ লোকেরা করে, আর উইকেন্ড যেটা ওটা নিয়ে 4টে ট্রিপ মানে আজকাল সবাই করে। সবাই করে। এবার তুমি, হ্যাঁ। আমি এবার একটু ছোট্ট করে বলি, দেবযানীদিকে আমি চিনি ফর দ্য লাস্ট মেবি 25 ইয়ার্স। 25 বছর Yes. আগে যখন সাইবার দুনিয়াটা জাস্ট অনেকের কাছেই নতুন, তখন কিন্তু দেবযানীদি ওয়াজ অ্যান্ড শি রিমেইনস অ্যান এক্সপার্ট। তখন তার একটা দারুণ ব্যাপার ছিল সাইবার স্পেস বলে, যেখানে গিয়ে আমরা ইন্টারনেট ক্যাফেতে বসে জগৎটাকে দেখতাম। ঠিক। আর সেই দেবযানীদি একদম। এখন তার ওয়াইফ, অ্যান্ড দুজনে মিলে জগতের সকলকে পাঠাচ্ছে নানা জায়গায়, বিকজ দে আর the owners of a beautiful and a very interesting travel company. এটা এক্স্যাক্টলি প্রনাউন্সিয়েশনটা কি? এটা খোরলো কোম্পানিটা, যেহেতু আমরা শুরু করেছিলাম সিকিম, সিকিম প্রধান এই জায়গাটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তো সেই জন্য আমাদের মনে হয়েছিল যে যেহেতু সিকিমটাই তখন সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কাছে, আমরা তো কোনোদিন আমাদের যেটা আমরা শেয়ার করি আমরা প্রোডাক্ট বলি না। তো সিকিম হচ্ছে এমন একটা জায়গা আমাদের রক্তে মিশে আছে। আমরা সময় পেলেই কলেজে স্কুলে যখনই পারতাম তখনই আমরা অন্তত গ্যাংটক বা এরকম চলে যাই। তারপরে আস্তে আস্তে ব্যবসায় যখন এলাম তখন একটা নাম দরকার পড়লো। তো খোরলোর এটার নাম মানে হচ্ছে বুদ্ধের ধর্মচক্র। তো আপনারা যখনই যে কোনো মনাস্ট্রিতে যাবেন, মনাস্ট্রির প্রথম যে সিংহদুয়ার তার উপরে দেখবেন দুটো হরিণ, এবং হরিণের মাঝখানে একটা ঠিক গোল মতো একটা চক্র থাকে যেটার 8টা স্পোক। তাহলে খোরলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, আজকে তোমাদেরকে আমরা ইনভাইট করেছি টু স্পেশালি নো অ্যাবাউট হানিমুন। কারণ এই যে আমাদের দুলহান ডায়েরিজ, এই অনুষ্ঠানের মেইন অবজেক্টিভ হচ্ছে যাদের এখনো বিয়ে হয়নি, যারা বিয়ে জোনে আছে, তাদের যাতে আমরা জীবনের চেকলিস্টটা গুছিয়ে দিতে পারি, তাদের যা যা দরকার সেটা যদি তাদের কাছে পৌঁছে দিতে পারি, সেটাই হচ্ছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য। সেক্ষেত্রে শুরু করছি তোমাদের কাছে এবার হানিমুন স্পেশাল কিছু প্রশ্ন দিয়ে, যে একদম এখনকার ইয়াং অডিয়েন্স যারা এখন 20s, যারা বিয়ে করতে বা বিয়ে করছে, তাদের জন্য কিছু ইন্টারেস্টিং হানিমুন অপশনস হোয়াট উড খোরলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, দেবযানী বাসু এন্ড নীলাঞ্জন বাসু সাজেস্ট ফর অল অফ আস। এবং যখন সাজেশন দিচ্ছ একটু অবশ্যই এটাও একটু জানিও কিন্তু। না, প্রথমেই যেটা সাজেশন দেওয়ার ক্ষেত্রে যেটা তুমি বলছো বাজেটের ব্যাপারে একটা কথাই বলবো, যে আমাদের কাছে এত অপশনস আছে যে একটা লোকের আমরা যেরকম 10,000 টাকাতেও একটা হানিমুন প্ল্যান করতে পারি, সেরকম একটা 10 লাখ টাকার হানিমুন প্ল্যানও আমরা করতে পারি এই ডোমেস্টিকে, ইন্ডিয়ার মধ্যে। মানে আমাদের যেটা দেখো আপনার দেশের মধ্যেই কিন্তু এটা হতে পারে। সুতরাং বাজেটটা এখানে ফ্যাক্টর নয়, যে যাচ্ছে তার কতটা পকেট পারমিট করছে, তার কি চাহিদা আছে, তার মতো করে কিন্তু আমরা ওটা বরাবর ডিজাইন করে থাকি। এবার কেউ বলতে পারে যে আমার 50,000 টাকা বাজেট আছে, আমরা তার মতো করে প্ল্যান করে দেবো। কেউ বলতে পারে 1 লাখ, কেউ বলতে পারে 10 লাখ। সব রকম ফেসিলিটি কিন্তু আমরা গাইড করব, তার সাথে কথা বলে আমরা জেনে সে কি চাইছে সেই মতো আমরা ট্যুরটা কিন্তু তৈরি করে দিই সবসময়। আর ডেস্টিনেশনের মধ্যে সব থেকে প্রথম পছন্দ থাকে হানিমুন বলতে গেলেই প্রথম পছন্দে কিন্তু লোকে পাহাড় আর বিচের মধ্যেই পছন্দ করে, প্রেফারেবল। পাহাড়ের মধ্যে যেরকম আমাদের মানে কোথাও বেড়াতে যাব বলতেই একটা স্বপ্ন থাকে হচ্ছে কাশ্মীর, এবং সি বিচ যেরকম আমাদের গোয়া রয়েছে, এবং এই যে পাহাড়, কাশ্মীরের সঙ্গে হিমাচলের সঙ্গে সাউথ ইন্ডিয়াতে আমরা কুর্গ, চিকমাগালুর, কুন্নুর এগুলো যেরকম প্রাধান্য পায়, সেরকম ভাবে গোয়া তার সঙ্গে ম্যাঙ্গালোর, উদুপি সেই সমুদ্র সৈকতগুলো কিন্তু সমানভাবে প্রাধান্য পায়। তবে নানা রকম এবার এটা ডিপেন্ড করে হচ্ছে মানে যারা বেড়াতে যাবেন তাদের অবশ্যই ডেস্টিনেশনের একটা প্রেফারেন্স থাকে। আমরা ওই প্ল্যানিংটাই করে দিই যে যিনি হবু বর
তিনি কি চাইছেন এবং যিনি কোণে তিনি কোথায় চাইছেন, এই ব্লেন্ডিং কারোর হয়তো পছন্দ কারণ এরকম অনেক সময় আমরা দেখেছি যে যিনি হবু বর তিনি হয়তো চাইছেন তার একটা জঙ্গল একটু অ্যাডভেঞ্চারের নেশা, আর যিনি মানে ওয়াইফ যিনি হতে চলেছেন তার একটু হয়তো সমুদ্র হলে পছন্দ। তো আমরা এরকম ভাবে ব্লেন্ড করি কিংবা পরপর আমরা সাজিয়ে দিই, এটা নানাভাবে নানা রকম ভাবে প্ল্যানিং, কারণ প্ল্যানিং এর মধ্যে ব্লেন্ডিংটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কিভাবে আমরা এই ডেস্টিনেশন গুলো সাজাবো, তাদের কাছে আমরা তুলে ধরবো। বহু বহু রকমের আমাদের হানিমুনের প্যাকেজ গুলো রয়েছে, মানে অন্ততপক্ষে 1000 প্যাকেজ তো আমরা সবসময় সাজিয়ে দিতেই পারি আর কি, মানে প্যালেট ক্যাটালগে সাজানো যেতেই পারে। 1000টা অপশন রয়েছে। হ্যাঁ, কুড়ি এত অপশন। এবার প্রচুর। অনেক সময় হয় যে লোকজন ছুটি বেশি পায় না, বিয়ের জন্য তো লম্বা ছুটি নিতে হয়, হানিমুনটা খুব শর্ট, একটা হয়তো প্রথম বেড়ানোটা একটু ছোট হলো, পরে হয়তো কয়েক মাস বাদে একটা লম্বা হলো। এই ছোট্ট করে 2-3 দিন যদি হানিমুন হোক কি হলিডে ডেস্টিনেশন হোক কি কাপলরা নিজেরা একটু সময় কাটাতে চায়, হোয়াট উড বি ইয়োর সাজেশন, কিপিং ইন মাইন্ড যে আমরা মোটামুটি সবাই বেঙ্গলে থাকি, বেঙ্গল থেকে 2-3 দিন সুন্দর করে ঘুরে আসা যায়? আমি জানি তোমরা দারুণ সব ট্যুর অর্গানাইজ করো, একটু প্লিজ সাজেশন দাও, এবং সেই ট্যুরে মোটামুটি তোমরা কি কি দাও বা কি কি এক্সপেক্ট করা উচিত যারা তোমাদের বুক করছে তাদের? বেঙ্গল থেকে যেহেতু ট্যুরটা স্টার্ট হচ্ছে সেহেতু ফার্স্ট প্রেফারেন্স লোকের এখন যদি দুরাত্রিও ছুটি পায় লোকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স রাখে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ আর সিকিমের মধ্যে প্রথম প্রেফারেন্সের জায়গাটা থাকে। আর যদি একটু দিন মানে যদি এটা 4 রাত্রি করা যায় তাহলে কিন্তু তখন মেঘালয় চলে যেতে পারে, উটি চলে যেতে পারে, আন্দামান চলে যেতে পারে। কিন্তু যদি খুব কম সময় থাকে তাহলে প্রথম পছন্দ দার্জিলিং এবং সিকিমের মধ্যেই লোকেরা প্রেফার করে এবং আমরাও সেটা সাজেস্ট করি। এবং সেটা সত্যিই এত সুন্দর, মানে উত্তরবঙ্গের তো সৌন্দর্যের কোনো তুলনা নেই, সুতরাং এটা হাতের কাছে সবসময় লোক ছুটে যেতে চায়। দেখো 3 রাত্রি 4 দিনটা কিন্তু 3 রাত্রি 4 দিনটাও যথেষ্ট বেশি। আসলে ছুটি পাওয়াটা মানুষের সত্যি একটা বিরাট একটা চাপ। যে এরকম 52টা শনিবারই বললে মানুষ হয়তো 52টা শনিবারই মধ্যে বছরের কোনো একটা সময় হয়তো বেরোতে পারে না, কোনো না কোনো কাজ তাদের থেকেই যায় আর কি। পারিবারিক কাজ হতে পারে, অফিসিয়াল কাজ তো বটেই, সাংসারিক সমস্ত কিছু কাজ তো আছেই। তো এই যে 3 রাত্রি 4 দিন এর মধ্যে কিন্তু মানে আমরা প্ল্যানিং করতে পারি, যদি কেউ চান ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেড হবে না হেরিটেজ ওরিয়েন্টেড তারা একটু পছন্দ, নাকি তারা কালচারাল ওরিয়েন্টেড কিছু পছন্দ করছেন, নাকি ক্রাফট রিলেটেড কিছু হলে তাদের একটু পছন্দ হয়। কিন্তু দেখুন ছোট 3 দিন 3 রাত্রি 4 দিনে কিন্তু যেরকম দার্জিলিং এ কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর হোমস্টে গুলো এখন তৈরি হচ্ছে, প্রচুর মানুষ খুব সুন্দর সুন্দর মানে তারা প্রপার্টিজ ইউজ করতে দিচ্ছেন আর কি মানুষদের। আরেকটা কিন্তু আপনি হতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশা, কিন্তু এই দুটো রাজ্য আমাদের হাতের একদম কাছে। তো এখানে সেই ঝাড়খণ্ডের জঙ্গল অঞ্চল বা সেখানে অনেক সুন্দর হতে পারে। রিসেন্টলি কোরাপুট আমি একটা 7-8টা জায়গা একটু ভিজিট করে এলাম, একদম প্রত্যন্ত গ্রাম, সেগুলোতে মানে এত অসাধারণ অসাধারণ তাদের ল্যান্ডস্কেপ দেখলে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। মানে কোথায় যাব মনে হয় এই বাংলোর হাতায় বসেই হয়তো সারা সন্ধ্যেটা কাটিয়ে দিই, এই বাংলোর হাতায় বসেই আমার মানে সামনে এই সবুজ একটা ছোট ছোট পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, 700 পাহাড়, সেই রকম সেই জায়গাগুলো কিন্তু আমরা নিতেই পারি আর কি। শুধু ঝাড়খণ্ড ওড়িশা বাংলার মধ্যে প্রচুর প্রচুর জায়গা রয়েছে আমাদের, মানে যেটা যাদের একদম ছোট 3 রাত্রি। এখন 3 রাত্রি 4 দিনে কিন্তু লোকে ইন্টারন্যাশনাল ট্যুরও করে ফেলছে, 3 রাত্রি 4 দিনে লোকে বালি ও ঘুরে আসে। যাই হোক, আমরা ডোমেস্টিকে কিন্তু এরকম প্রচুর প্রচুর জায়গা দিতে পারি, অ্যাকর্ডিং টু যারা যাবে তাদের বাজেটের উপরে নির্ভর করবে অবশ্যই, এবং টেস্ট। এবার এই যে 2 রাত্রি 3 দিনের প্যাকেজ মোটামুটি তোমরা যখন অর্গানাইজ করো সেই প্যাকেজে কি তোমরা একদম মানে ডোর টু ডোর সবকিছু তোমরা দাও? আর মোটামুটি একটা 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, কারণ এখন বর্ষার সময় একটা অন্য সৌন্দর্য, মনসুন হলিডেজ আর বিউটিফুল। সো মনসুন এই বর্ষায় যাদের হবে বিয়ে বা যাদের ইচ্ছে করবে একটু বেড়াতে, কোন কোন জায়গা তোমরা সাজেস্ট করবে? তার জন্য মোটামুটি পকেটে কতটা রাখা উচিত? কারণ এই 10,000 থেকে 10 লাখের যে ব্যাপারটা বললে বুঝলাম, তাও যদি একটু স্পেসিফিক্যালি বলো যে এই জায়গায় যেতে গেলে মোটামুটি এরকম রাখা উচিত, তাহলে খুব সুবিধা হয়।
বর্ষাতে প্রথম যেটা আমরা সাজেস্ট করব, অনেকেই বলবে কিছু পাহাড়ি জায়গা আমরা কিন্তু অলওয়েজ না করব, মানে যেই জায়গাগুলোতে ল্যান্ডস্লাইডের প্রবণতা থাকে সেইগুলো বাদ দিয়ে আমরা এরকম কোনো পাহাড়ি ডেস্টিনেশনটা অলওয়েজ সাজেস্ট করি যেখানে অন্তত ল্যান্ডস্লাইডে কারুকে কোনো অসুবিধায় পড়তে হবে না। সেই ক্ষেত্রে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ বা আমাদের উটি, মাইসোর, এই যে জায়গাগুলো বা কোদাইকানাল, এই জায়গাগুলো কিন্তু বর্ষার জন্য ভীষণ সুন্দর। উড়িষ্যাতে এখন দেওমালি হিলস এত ভালো, মানে এটার অল্টিটিউডও হাই, একদম হাতের কাছে, যে কোনো লোক ঝট করে পৌঁছতে পারে, কিন্তু আপনি পুরো একটা পাহাড়ের ফিল পাচ্ছেন এবং খুব কম বাজেটে। এটা কিন্তু খুবই কম বাজেটেই এই ট্রিপটা করতে পারে। হয়তো যদি এটা মেবি 3 nights 4 days এর একটা প্ল্যান হয়, তাহলে এটা অ্যারাউন্ড 30 to 35,000 এ কিন্তু খুব সুন্দর একটা ট্রাভেল প্ল্যান, খুব মানে ভালো অ্যাকোমোডেশন, তার সাথে উইথ ভিস্টাডোম। ভিস্টাডোম মানে সেটাও কিন্তু একটা স্বপ্নের মতো, যদি ওই কাছের ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই পুরো ব্যাপারটাকে আমরা ডিজাইন করে দিতে পারি যে এগুলোকে একটা সবগুলো কম্বিনেশনস করে এইরকম বাজেটে কিন্তু একটা করা পসিবল। এর থেকে যদি কেউ কমে চায় সেটা অবশ্যই পসিবল, আর দামির তো বলে দিচ্ছি কোনো এন্ডই নেই। যদি ধরো 3 রাত্রিতে সাপোজ এরকমও, যদি বর্ষাতে হলে তো অবশ্যই আমরা এই মুহূর্তে বলবো কোদাইকানাল, উটি, দেওমালি হিলস, উড়িষ্যা, ঝাড়খণ্ডের নেতারহাট, এইগুলো কিন্তু ভীষণ সুন্দর হবে বর্ষার জন্য। ওয়াটারফলস তো, যদিও ওয়াটারফলস একটা খুব মানে ইন্টারেস্টিং, এই সময় তো জল মানে আমাদের যেটা নায়াগ্রা আমরা বলে থাকি চিত্রকূট ফলস, ছত্তিশগড়ের তিরথগড় ফলস, ছত্তিশগড় ফলস এখন মানে মানে অসম্ভব সুন্দর, একদম সবুজের মধ্যে সাদা জলধারা নেমে আসছে পাথরের ওপর দিয়ে, সে মানে বিস্ময়কর ব্যাপার, মানে মনে হবে ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকি, তিরথগড় ফলসে নেমে স্নান করি। দুধসাগর ওয়াটারফলস, গোয়া, গোয়া মনসুনে খুব সুন্দর জায়গা, 3 রাত্রিরে নর্থ গোয়া, সাউথ গোয়া, মাঝখানে 2 দিন নাইট লাইফ, যদি পানাজিতে দিয়ে একটা হানিমুন ট্যুর, শুধু হানিমুন ট্যুরে কেন, মানে যে কোনো ট্যুরেই মানুষ এখন যেতে পারে। উড়িষ্যাতেও অসাধারণ অসাধারণ সমস্ত ফলস গুলো রয়েছে, যেরকম এই মালিমুন্ডা ফলস আমরা দেওমালি দিয়ে দেখতে পাই, মালিমুন্ডা, তারামালি এর পাশ দিয়ে যেগুলো আছে। ডুডুমা ওয়াটার ফলস তো যারা খুব ইন্টারেস্টেড, যারা অত্যুৎসাহী, তারা 700-800 সিঁড়ি নেমে যদি নামতে পারেন তাহলে তো মানে ডুডুমা ফলস মানে চমৎকার, এটা কোরাপুটে। আর আরো ভালো লাগবে যদি কেউ কেরালাতে প্ল্যান করতে চায়, তাহলে আথিরাপল্লী ওয়াটারফলস তো বর্ষাতে মানে একটা স্বপ্নর কাছে পৌঁছে যাওয়া এরকম একটা মনে হবে। আতিরাপল্লী ওয়াটারফলস ভীষণ সুন্দর, অসাধারণ। মুন্নার, কেরালা, এই জায়গাগুলো খুব ভালো, ভীষণ যদিও ভালো লাগে। একটু বাজেট একটু বাড়বে ওই জায়গাগুলো, যত আমরা একটু দূরের দিকে যেতে চাইবো হ্যাঁ, তত মনে হবে যে একটু হয়তো দিনটাকে বাড়াই, আবার একটু মনে হবে হয়তো একটু যদি মানে পয়সাটা একটু বাড়ানো যায় খুব ভালো হয়, না হলে এগুলো কিন্তু একটু মানে কিছু করার নেই, এগুলো সব একটু কস্টলি জায়গা হয়ে রয়েছে। অসাধারণ অসাধারণ, তোমাদের সাথে কথা বলে সবাই কিন্তু দারুণ লিখছে, এবং এই যে তোমরা গল্প করো সবার সাথে শেয়ার করো, দিস ইজ সামথিং রিয়েলি নিউ এন্ড এক্সাইটিং। লিখছে সায়নজিৎ, অর্চনা সেনগুপ্ত লিখছে দিস ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ, দারুণ লিখছে রিকু, ওয়াও পাঠিয়েছে রিকু, মানে অসাধারণ। থ্যাংক ইউ সো ভেরি মাচ দেবযানীদি, নীলাঞ্জন দা ফর জয়নিং দিস কনভারসেশন। অবশ্যই তোমাদের জন্য থাকছে আমাদের তরফ থেকে একটা উপহার, এবং অসংখ্য ধন্যবাদ পাঠাচ্ছি আমরা সকলে, অপূর্ব, অসাধারণ। আর তোমাদের বিয়ের বয়সও কিন্তু সবাই লিখে পাঠাচ্ছে, আর আমরা এবার নোট করে নিচ্ছি নেক্সট ডে হবে একটা গালা পার্টি। ওকে, নিশ্চয়ই নিশ্চয়ই হবে, একদম হবে, হতেই হবে ঠিক। হতেই হবে। তাই একদম আমার শুভেচ্ছা, তোমাদের সাথে আমরাও যেন ঘুরতে যাই, এবং খোরলোর সাথে যারা যেতে চাও অবশ্যই, আমি অনেকবার অন স্ক্রিন দেখিয়েছি ওনাদের ডিটেলস, যোগাযোগ করো। এবং সেখানে যদি জানাও দুলহান ডায়েরিজ থেকে তোমরা আসছো, আই এম শিওর দেবযানীদি, নীলাঞ্জন দা আরো একটু, হয় না, ঘরের লোককে আরো একটু দেবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর একটা জিনিস একটু বলে দিই, আমাদের কিন্তু কোনো রকমের কোনো বিজ্ঞাপন পড়ে না, সবাই যেন তোমার থ্রু দিয়ে একটু যেন মানে ইনফরমেশন দিয়ে দেয়, এই ট্যুরে এই ঘুরে এসেছিলাম, কারণ আমরা রেফারেন্স ছাড়া কিন্তু বুকিংটা একদম খুবই মানে মানে কম হয়ে গেছে, কমিয়ে দিয়েছি বেসিক্যালি, আমরা মাস মুভমেন্টে আমরা নেই। তো আমাদের লাস্ট আমরা 17-18 বছর ধরে আমরা কিন্তু আর কোনো পত্রপত্রিকা আমরা সেরকম ভাবে বিজ্ঞাপন দিই না,
মাঝে মধ্যে ফেসবুকেই ওয়ার্ড আমাদের অফ হয়তো পাবেন। মাউথটাকে আমরা বেশি বিলিভ করি, ওয়ার্ড অফ যেহেতু মাউথ আমাদের না, এত ওয়ার্ড অফ প্ল্যাটফর্ম রয়েছে, মাউথটাই তারা বেশি। ভালো যারা বেশি। ঘুরে এসেছেন তারাই তাদের ফ্যামিলিকে আর আবার এখন বলেন। মানে আজকের পরে যারা অবশ্যই দুলান ডায়েরিজ থেকে আসবে, তাদের জন্য আমাদের তরফ থেকে নিশ্চয়ই একটা স্পেশাল আমাদের অফারিং থাকবেই থাকবে। থাকবেই থাকবে, একদম হকছে। আরে দেবজানি একদম বলে কথা। ওকে, থাকবেই থাকবে। আর স্পেশালি দেখো তোমার সাথে এত বছর পরের একটা কানেকশন, তার জন্যও তো আর একটু স্পেশাল দেওয়া উচিত আমার তরফ থেকে। ইয়েস, দুটো মিলিয়ে একটা অবশ্যই থাকবে। ঠিক, অ্যাবসলিউটলি। একদম। আমি এইটুকুই বলতে চাই, Okay. এত বছরের পরিচিতি, আমি সত্যি যখনই কোনো অনুষ্ঠানে দেখা হয় আকাশ আনন্দ হয়, কারণ দেবজানি মানেই আমার কাছে আমার প্রথম ইন্টারনেট ক্যাফে। সেই সব মানে সেই ঠিক। নস্টালজিয়া এবং অনেক বেড়ানোর স্বপ্ন সবকিছু আরো একবার উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দেবজানি দি, নীলাঞ্জন দা। এভাবেই তোমরা থাকো হাসি খুশি অ্যান্ড অ্যাজ দি একদম। আইডিয়াল কাপল। তোমাদের লাভ স্টোরি আরো এগিয়ে যাক, আর অবশ্যই 20th অ্যানিভার্সারিতে কিন্তু কিপটামি করলে হবে না। বিয়েতে ইনভিটেশন পাইনি, অ্যানিভার্সারির জন্য অপেক্ষা। নিশ্চয়ই নিশ্চয়ই হবে, একদম। এবার এই রাইডার কাপলের গল্পটা জানতে হবে, কিন্তু প্রথমেই জানতে হবে একে অপরের সাথে কি করে আলাপ হলো, একে অপরের সাথে কি করে আলাপ হলো, আর আলাপের পরে বিয়ের ডিসিশনটা নেওয়ার জন্য কি এই অ্যাডভেঞ্চারটা মানে কাজ করেছে, সবাই অ্যাডভেঞ্চারাস বলেই কি ব্যাপারটা জমেছে, একটু জানবো তোমাদের গল্প। আমি প্রথমে অনুরোধ করব জয়দীপ আর অনিন্দিতাকে তাদের গল্প শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার জিনিসটা আমার একদম খুব ছোটবেলা থেকেই ছিল মনের মধ্যে। বাট তখন ছোটতে বুঝতাম না যে অ্যাডভেঞ্চার জিনিসটা কিভাবে হয় না হয়। তো বাড়িতে আস্তে আস্তে বড় হওয়ার পর থেকে অ্যাডভেঞ্চারাল জিনিসটা করতে গিয়ে অনেক সময় বকা ঝকা মারধর অনেক কিছু খেয়েছি। যাই হোক, এইভাবে বড় হওয়া, স্কুল লেভেল ক্রস করার পর অ্যাডভেঞ্চার বলতে যে জিনিসটা আমার প্রথম মাথায় এসেছিল সেটা হচ্ছে এয়ারফোর্স জয়েন করা। হ্যাঁ, একটা হাইলি অ্যাডভেঞ্চারাস উইথ সার্ভ টু নেশন, মানে এইটার মতন আর অ্যাডভেঞ্চার আমি কোথাও তখন খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, সেটা চেষ্টা করাতে গিয়ে সেটা আনফর্চুনেটলি আনলাকি হয়নি। দেন ট্রাই মাই ইন্ডিয়ান আর্মি। তো সেটাও একদম লাস্ট মোমেন্টে এসে বাড়ির খুব স্ট্রংলি অপোজিট জন্য ওটাও হলো না। তো তখন আর কি করা যাবে, অ্যাডভেঞ্চারটা তার মনের মধ্যে থেকে আর বাইরে করতে পারছি না কিছুতেই, মানে অ্যাডভেঞ্চারটা সবসময় মনের ভেতরে রয়েই গেছে। তো যাই হোক, ওই জিনিসগুলো হয়নি। তারপরে তখন এই বাইক রাইডিং এর প্ল্যানটা হঠাৎ করে কিভাবে এসছে, কোথা থেকে এসছে, কার থেকে এসছে সেটাও জানি না, হট করে একটা লং রাইড বাইকে করে যাব এটা মাথায় এলো। তো যাই হোক, প্রথম যখন বাইক কেনা হয়েছিল তখন আজ থেকে প্রায় 15-16 ইয়ার্স আগে। তো ওই টাইমে তখন এতটা গুগল ম্যাপও ছিল না, এতটা রাইডিং এর অ্যাডভেঞ্চার ব্যাপারটাও ছিল না, কিছুই ছিল না, রাস্তাঘাটও অতটা চিনতাম না, বেরিয়ে পড়তাম। তখন বিয়ের আগের ঘটনা বলছি। তারপরে আমার সাথে অনিন্দিতার পরিচয় হয় একটা খুব মানে মিস্টেরিয়াস ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ফেসবুকেই পরিচয়। ফেসবুক থেকেই আমাদের লাভ অ্যাফেয়ার শুরু, এবং তারপরে আজ 8 বছরের মেয়ে এখন। তো যাই হোক, হ্যাঁ, থ্রিলিং ব্যাপারটা অনিন্দিতার মধ্যেও রয়েছে, এবং বিয়ের আগে আমরা খুব কমই বাইক রাইড করেছি, খুব একটা বেশি বাইক রাইড করতে পারিনি। তো যাই হোক, বিয়ের পর থেকে আমাদের রাইডিং এর এটা ওর জন্যই এসছে অবশ্যই, মানে ওর যতটা ছিল ততটা, মানে ও কোনোদিন তো সেরকম যায়নি, মানে হট করে বাইক রাইডিং ব্যাপারটা করলে কি হয়, এক্সপিরিয়েন্সটা কিরকম, সেটা ফার্স্ট আমরা ফিল করি 2016 উই স্টার্ট আওয়ার ফার্স্ট রাইডিং উড়িষ্যার বারিপদ ডিস্ট্রিক্টে বাংলিপোশি বলে একটা জায়গা আছে, এবং ওটা হচ্ছে আমাদের যে গ্রুপ, বাইকিং এন্ড এক্সপ্লোরিং যে গ্রুপটা, সেই গ্রুপটা ক্রিয়েট হয় হচ্ছে ওই বাংলিপোশিতে গিয়ে। তো সেই বাংলিপোশি ট্রিপটা হচ্ছে আমাদের 2016 ফার্স্ট স্টার্টিং ট্রিপ। ওখান থেকে লং ট্রিপ আর কি, মানে তার আগে ছোটখাটো হ্যাঁ হয়েছে, লং ট্রিপ হচ্ছে উড়িষ্যার বাংলিপোশি। তো সেই থেকে স্টার্ট হয়েছে, এবং তখন চলছে, এখনো চলছে, এখন মেয়েকে নিয়ে চলছে। হ্যাঁ, যার সাথে তখন আমাদের ফার্স্ট আলাপ, সেই থেকে প্রেম, তারপরে 2014-এ 2014-তে এসে আমাদের বিয়ে।
2014 নভেম্বরে এসে আমাদের বিয়ে, সামনেই আছে আপকামিং অ্যানিভার্সারি। আর তারপর আর তুমি বলো। অ্যাডভেঞ্চারটা আমার ছোট থেকেই, ইনবর্ন অ্যাডভেঞ্চারের প্রতি একটা ভালোবাসা ছিল। ছোট থেকেই ছিলাম বহুত ডানপিটে, স্পোর্টসেই ইচ্ছে ছিল কোথাও যাওয়ার, কিন্তু স্পোর্টস তো আর হলো না। তারপরে ইচ্ছে ছিল ইন্ডিয়ান আর্মি, সেও কপালবশত হলো না। লাস্ট অব্দি একটা ছোটখাটো চাকরি জোগাড় করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। এবার ওইখান দিয়ে আর বাইকিং এর নেশাটা ছিল আমার, তখন ফার্স্ট ইয়ার পড়ি কলেজে। কলেজের ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই একটা রয়্যাল এনফিল্ডের প্রতি একটা আলাদা আবেগ ছিল। ওই যে রাস্তায় ডুক 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 করে আওয়াজটা আমার কানে বাজতো, ওই সময়তে আমি ভেবে রেখেছিলাম কোনো না কোনো দিন রয়্যাল এনফিল্ড নিয়ে লাদাখ ভ্রমণ করবো। সেই স্বপ্ন থেকেই গেল। লাস্টে 2015 সালে ফার্স্ট আমি বাইক কিনলাম, গ্ল্যামার নিয়ে। গ্ল্যামার নিয়ে আমি ফার্স্ট ওয়াইফকে নিয়েই দৌড় বলতে ফার্স্ট দীঘা দিয়ে শুরু। তারপর দীঘাতে গিয়ে হয়ে গেল উড়িষ্যা, নর্থ বেঙ্গল, সিকিম, আপনার আর বড় বড় অ্যাডভেঞ্চার ট্রিপ ছিল আমার নেপাল, ওখানে ওয়াইফকে ছেড়ে গিয়েছিলাম। বাকি সবই মোটামুটি ওয়াইফ ছিল। আর লাস্ট ইয়ার গেল লাদাখ, এই বছরে স্পিতি। এই করতে করতে মোটামুটি আর বাইকিংটা একটা নেশা হয়ে গেছে। এখন কোথাও যেতে হলে তাই আমার কাছে মানে বাইকিং ছাড়া আমি ভাবতেই পারবো না কোথাও ট্রাভেল করার কথা। ও, আর আমার মেয়ে 1.5 বছর বয়সে ফার্স্ট আমাদের সাথে পুরী যায়, পুরী উড়িষ্যায়। যায়, উড়িষ্যা। ওরও একটা মানে বাইকের গেছে তো, আবার এসেছো 18 মান্থস এজে ফার্স্ট। 18 মাসে আমি ওকে নিয়ে ফার্স্ট টাইম পুরী যাই। তাই বাইকিংটা যেন একটা নেশার মতো হয়ে গেছে। আর এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট আমরা গেছিলাম কোথায় যেন জায়গাটা, উড়িষ্যা দুবলাগড়। ধুবলাগাটিতে। এখানেও তখন খুব ছোট, প্রায় 1.5 বছরও হয়, 1.5 বছর কি 2 বছর বয়সে এইখানে গেছিল ফার্স্ট টাইম, যেখানে এই ছবিটা দেখাচ্ছে এখন। আচ্ছা, তো প্রথমে বলি যে আলোক হচ্ছে আমার পাড়াতেই থাকে, মানে আমরা ছোট থেকে 2009 থেকে আমরা খুব ভালো বন্ধু। তো বন্ধু হওয়ার পরে 2017-18 থেকে হঠাৎই আমাকে একটা কাজের সূত্রে যেতে হয় নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গল থেকে আসার সময় যেটা হয়ে থাকে, বেসিক্যালি ট্রেনের টিকিট ইমিডিয়েটে সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো তখন আমি ওর সাথে গুয়াহাটি থেকে ফার্স্ট টাইম বাইকে করে ফিরি কলকাতায়। তো একদম টানা পুরো চালিয়ে, ও ছিল গুয়াহাটি, অ্যাকচুয়ালি ও তখন অরুণাচল করতে গেছিল। তো অরুণাচল করতে গিয়ে তো ফেরার সময় একসাথে ফিরি আমরা। তো তখন সেই মানে আজ থেকে প্রায় 7 বছর আগে আমি বাইকের প্রেমে পড়ি, যে বাইকে আসার যে মজাটা, তার আগে আমি একদমই 4 হুইলার পার্সন, ফ্লাইটে যাব, ট্রেনে যাব, রিল্যাক্সে যাব, সেরকম একটা পার্সন ছিলাম। তো সেখান থেকে আমি ফার্স্ট টাইম বাইকের প্রেমে পড়ি 2018-তে। তো সেখান থেকে এতটাই ভালো লাগে। তারপর ওদের সাথে ছোট ছোট ট্রিপ করতাম, অনিন্দিতারা প্রচুর গ্রুপ ট্রিপে যেত। তো সেখানে ও মানে অনিন্দিতা আমাকে এতটাই সাপোর্ট করেছে যে আমি ওদের সাপোর্টে প্রচুর ঘুরতে পেরেছি। তারপরে এরকম করে করে একটা বড় ট্রিপের আমার লাইফে সুযোগ আসে, সেটা হচ্ছে স্পিতি। তো যেহেতু বন্ধু আছে, ঘুরছি, আরো ফ্যামিলি অন্যান্য লোকজন যাচ্ছে, অ্যাডজাস্ট করে চলে যাচ্ছে, তো অসুবিধা ছিল না। বাট স্পিতি যাওয়ার সময়, এটা ছিল 2021-এ, তো কোভিড টাইম। তো যাওয়ার সময় একটা বিশাল চ্যালেঞ্জেস ফেস করি, সেটা হচ্ছে বাড়ি থেকে জানানো হয় যে বিয়ে না করলে ঘুরতে দিতে যাওয়া যাবে না। তো সেরকমই একটা জায়গায় দাঁড়িয়ে আমরা লুকিয়ে, শুধুমাত্র স্পিতি যাব বলে আমরা লুকিয়ে সেই মুহূর্তে রেজিস্ট্রি করে ফেলি। এবং আমাদের বন্ধুদের কাছে খুব শকিং ছিল এটা, যে আমরা সিরিয়াসলি বিয়ে করছি, মানে আমরা তো লাইক বেস্ট ফ্রেন্ড, একদম ভালো বন্ধু। তো সেখান থেকে শুধুমাত্র স্পিতি যাওয়ার মানে ওই অ্যাডভেঞ্চার বা ওই বাইকে করে ট্রিপটা কমপ্লিট করব, তো বন্ধুকে মানে বন্ধু থেকে ডাইরেক্ট বর ওই সময় বানিয়ে ফেলি। তো যাই হোক, সেটাও খুব বেশি জন জানতো না, জানতোই না বলা যেতে পারে। তারপরে 2023-এ গিয়ে আমরা অফিসিয়ালি না মানে সোশ্যালি আর কি, তারপরে বিয়ে করি। আর এখনো অবধি কত ট্রিপ করেছি বলতে পারবো না, প্রচুর করেছি। আর অলরেডি লাদাখ আমরা হ্যাট্রিক করার জন্য পরপর 3 বার করেছি। বাট বাইকের প্রতি প্রেম জাগানোর যে মহিমা, সেটা কিভাবে ওর মধ্যে এসেছে সেটা আমি আজকে বলবো ওকেই শেয়ার করতে, যে ও কিভাবে এত বাইককে এত ভালোবাসার কারণটা ওর মধ্যে কিভাবে এসেছে, সেটাই ও একটু শেয়ার করুক। কারণ আমি জাস্ট পিছনে বসি, ও চালায়, আমি রিল্যাক্সে এনজয় করি ভিউ, আর কিছু না, আমার এটাই কাজ থাকে। আর এবার কিন্তু ও কিভাবে এই জার্নিটা এসেছে সেটা একটু বল। এই জার্নিতে তো অ্যাকচুয়ালি আমি ড্রাইভার থাকি, তো বেসিক্যালি ওই পুরোটা এনজয় করে, ওই সবটা দেখে। তো অ্যাকচুয়ালি রাইডিং শুরু করেছি আমি 2017 সালে। তার আগে আমি ট্রাভেল করতে খুব ভালোবাসতাম ছোটবেলা থেকেই।
তো আমি ট্রাভেলিং শুরু করেছিলাম আমার সাইকেল থেকে। সাইকেল নিয়ে আমি এদিক ওদিক ট্রাভেল করতাম ছোটবেলা থেকে। বাট অফিসিয়ালি বাইক রাইড আমি শুরু করি 2017 সালে। আমার ফার্স্ট রাইড হয় নেপালের মুক্তিনাথ পর্যন্ত আমি ওই রাইডে করি। তারপরে আস্তে আস্তে নেক্সট ইয়ার অরুণাচল করি, তারপরের বছর স্পিতি করি, তারপরের বছর আবার আমি স্পিতি করি, যেটা ডুয়েলে ওকে নিয়ে যাই সঙ্গে। অরুণাচল থেকে ফেরার সময়ও আমার সাথে গুয়াহাটি থেকে ফিরেছিল, যেটা একটু শেয়ার করলো। 2021 সালে আমরা যাই আবার লাদাখ। মানে এটা হলো ওল্ড লাদাখ, জান্সকার। তো ওটা খুব অ্যাডভেঞ্চারাস ছিল। গঙ্গরঞ্জনের সামনে টেন্টে থাকা, জিসপাতে নিজের টেন্টে গিয়ে সেখানে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়ার, সেই অ্যাডভেঞ্চার গুলো খুবই মানে না যারা করেনি তারা হয়তো নিজেরা বুঝতে পারবে না, যারা করেছে তারা বুঝবে তার কি ফিলিংস আছে, তার কি ভিতরে শান্তি আছে, এটা যারা করেছে তারাই বুঝবে। তো ওই গঙ্গরঞ্জনের সামনে টেন্ট করা, ওই পুরো রাইডটা এনজয় করা, পুরোটাই আমি ওর সাথে করি। এরপরে আমরা আবার লাদাখ যাই 2022 সালে। 23 সালেও আমরা করেছি। লাস্ট এই বছরে যেমন আমরা কেদারনাথ করেছি, কেদারনাথ থেকে ব্যাক করেছি। বাট এতগুলো রাইড করেছি, সব জায়গাতেই খুব ভালো লেগেছে এরকম নয়, খারাপ লেগেছে এরকম না, সবই খুব ভালো লেগেছে। প্রতিটা রাইড করে আসার পরে মনে হয় যে এটাই বেস্ট, এটাই বেস্ট এবং এটাই সবচেয়ে বেস্ট ছিল। কিন্তু আই থিঙ্ক কেদারনাথ করে আসার পরে মনে হচ্ছে এটা আরো বেস্ট। এর আগে গেছি আমি, আমার হাইয়েস্ট অল্টিটিউড পাস হয়েছে আমার উমলিংলা, যেটা এতদিন ছিল, বাট এখন আবার নতুন পাস খুলে গেছে। মোস্ট প্রবাবলি খুব নেক্সট ইয়ার, ভেরি নেক্সট ইয়ার আমি হয়তো সেটা করে ফেলবো, হোপফুলি। এটা খারদুংলা ছবি, মানে খারদুংলা, সেকেন্ড হাই অল্টিটিউড পাস, এটা সেকেন্ড হাইয়েস্ট। ওপরেও এর আগে যেটা ছিল সেটা ওয়ার্ল্ডের মানে নাম্বার 1 ফার্স্ট মানে হাইয়েস্ট অল্টিটিউড। এখনো পর্যন্ত রাইডিং ক্যারিয়ার এখনো খুব ভালো চলছে। প্রফেশনালি তো ব্যাংকার, ওটা তো কিছু বলা যায় না, বাট অ্যাকচুয়ালি মনে হয় রাইডিং ক্যারিয়ারটা হলে ভালো হতো আর কি, সেটাই থাকে। তো মুখ থেকে সবসময় বেরিয়ে আসে রাইডিং ক্যারিয়ার আর কি। আমি তো ভাবতেই পারি না, মানে আমি এগুলো শুধু সিনেমায় দেখি, ছবি দেখি, বাট সত্যি সত্যি তোমাদের মতো কাপলদের সাথে আলাপ হওয়াটা এটা আমার সৌভাগ্য। কিন্তু আমাদের দারুণ লেগেছে, তোমাদের জন্য প্রচুর ভালোবাসাও আসছে, কিছু তোমরা হয়তো দেখতেও পাচ্ছ। তোমাদের কেমন লাগলো আজকে দুলহান ডায়েরিজ এর এই আড্ডাতে এসে, যদি তোমরা বলো। দারুণ লেগেছে, মানে কিছু দারুণ লেগেছে, মানে সত্যি পুরো এই 1 ঘন্টা যে কিভাবে কাটালাম নিজেরাও ভাবতে পারবো না। মানে ফ্যামিলির মতন মনে হলো, কিছুক্ষণের জন্য বসে একসাথে আড্ডা দিলাম। আর নিজের কিছু সময় থাকলে বোধহয় আরো কিছু গল্প শেয়ার করা যেত। রাইট, কিছু কিছু মেমোরিজ ছিল, সেটার জন্য আবার মনে হচ্ছে বারবার করে কাম ব্যাক করলো। প্রথম রাইডের কথা মনে পড়ে গেল। কালকে রোববার আছে, আমার তো ভীষণ ধারণা কালকে তোমরা যাচ্ছ কোথাও একটা। এই ঠান্ডার সময় উইকেন্ড করতে সময় বুক থাকে। অ্যাকচুয়ালি আমাদের, হ্যাঁ এটা ঠিক কথা, যে এরকম এত বেরিয়ে পড়ি, এত সবসময় হয়তো কন্ট্যাক্টও করা হয় না, মানে অলোক রালোকদের মতন বেরিয়ে গেল, আমরা কোথাও বেরিয়ে গেলাম, মানে হট করে বেরোনো, তো ফোনও করা হলো না, কিছু করা হলো না। হয়তো যখন ছবি দেখলাম তখন মনে হলো ও তোরা এখানে গেছিলি, ওরা বললো তোমরা এখানে গেছিলে। মানে ইভেন আমার অফিসে দুজন আছে, ওরা মানে মাঝে মাঝেই ও আমাকে বলে যে তোমার পায়ের তলার সর্ষেগুলো কি নাড়াচাড়া করছে, খালি এটা দেখছো সেটা দেখছো। হয়তো আমি বসে কোনো ম্যাপে কোনো রুট দেখলাম, ও যদি দেখে নিল পায়ের তলায় সর্ষেগুলো আবার নড়ছে না তোমার, কালকে শনিবার ওই জন্য অফিসে আসবে না, এই প্রশ্নগুলো করে। আমি ভীষণ কনফিডেন্ট এই ওয়েদারে, যা ওয়েদার পড়ে শুরু হয়েছে, এই ওয়েদারে তোমরা কিন্তু কোথাও একটা কিছু না হলে আশেপাশে যাচ্ছই কালকে, এবং তোমাদের দেখে অগণিত মানুষ তোমাদের সাথে সাক্ষাতে বসে আড্ডা হোক। আমাদের এই আড্ডাটা আজকে আলাপ, মানে প্রথম আলাপেই বেশ খানিকটা আড্ডা হলো, এবং সবাই কিন্তু দেখ সুনন্দমায় এই আড্ডাটা সত্যি খুব মজার হলো, আর আমরা অনেক অনেক কিছু জানতে পারলাম। অনেকগুলো কমেন্ট এসছে, আমি কিছু কিছু দেখিয়েছি, তোমরা আবার দেখো। আর একটাই রিকোয়েস্ট, যে তোমাদের 3 জনকে আমরা গিফট ভাউচার দেবো, তোমরা সেটা বাইকে করে গিয়ে তোমরা গিয়ে সেখানে খেয়ে এসো, ভালো করে থেকে এসো, সেটা পৌঁছে যাবে। এবং আমরা সাক্ষাতে বসে আড্ডা মারবো, এবং অবশ্যই মানে উই উইল হ্যাভ মোর কাপলস যারা তোমাকে দেখে ইন্সপায়ার্ড হবে, এবং তোমরা দারুণ ইন্সপায়ার করলে আমাদেরকে। আমরাও চাই একটা বড় আড্ডা হোক, যে অনেক কাপল আসুক একসাথে, আপনার সাথে একবার আড্ডা মারি। অবশ্যই অবশ্যই। আড্ডা মারি। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।
थोड़ी बेचैनी है, थोड़ी एक्साइटमेंट भी, बात दिल की भी है और कमिटमेंट की भी। वक्त आ गया है तुम और मैं से हम का सफर शुरू करने का, प्यार की चमक से अपनी दुनिया रोशन करने का। फॉरएवर वाले इस जर्नी के लिए तैयार है आप?